এপিসোডের শুরুতেই আমরা মিস্টার বেকোকে দেখতে পাই। সে তো মিস চাকে রীতিমতো মারতে থাকে। আর এক পর্যায়ে ওরা তো তাইপুন কোম্পানিতে চলে আসে। সেখানে এসে উনি সবকিছু দেখতে থাকে। উনি কিছু একটা খুঁজছিলেন, একটা পেপার খুঁজছিল যেখানে তার নাম লেখা ছিল। তখন মিস চা বলে, ওই পেপারটা এই খাতার মধ্যেই ছিল, আমি ছিঁড়ে এটার মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু লোকজন থাকায় এটা আমি কালেক্ট করতে পারিনি। তখন মিস্টার বেকো অনেক বেশি রেগে যায় আর বলে, তখন মিস চা বলে, এই পেপারটা তাইপুন পায়নি, ও যদি পেত তাহলে অবশ্যই আপনার কাছে যেত। তখন আমরা পাস্টের ঘটনা দেখি। আসলে যখন মিস চার হাজবেন্ড মারা গিয়েছিল তখন বেকো ওকে টাকা দিয়েছিল আর তাইকুন কোম্পানি থেকে ওই পেপারটা নিয়ে আসতে বলেছিল। মিস চা টাকাটা নিয়েও নিয়েছিল কারণ তার অনেক খারাপ অবস্থা ছিল আর এই পেপারটা সে কালেক্ট করে দিতে পারেনি। তাই মিস্টার বেকো অনেক বেশি রেগে যায় আর ওকে তো মারতে থাকে। বলে, তোমার একটাই সন্তান আর তাকেও আমি শেষ করে দিব। ওকে তো আমি স্কুলে আর যেতেই দিব না, সব রাস্তা বন্ধ করে দিব। মিস চা তখন অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। মিস্টার বেকো ওকে অনেক বেশি মারধর করে আর বলে, কালেক্ট করো। তখন উনি সব পেপারগুলো দেখতে থাকে যে কোথায় ওই পেপারটা রয়েছে, কিন্তু কোথায়ই সে খুঁজে পায় না। তখন মিস চা অনেক বেশি কান্না করতে থাকে। এদিকে আমরা তাইপুনের মাকে দেখি। সে বাইরের দিকটা পরিষ্কার করছিল। সে পরিষ্কার করতে গিয়ে একটা পেপার দেখতে পায়, যে পেপারগুলো দিয়ে কতগুলো খেলনা বানানো ছিল। তখন সে একটা পেপার খুলে ফেলে আর সেখানে উনি দেখতে পায় স্কুল থেকে একটা রিপোর্ট করা হয়েছে। ওই পিচ্চি বাচ্চাটা ভালো করে পড়াশোনা করছে না আর সবকিছুতেই বেশ অমনোযোগী, যেটা দেখার পরে ওনার তো অনেক বেশি খারাপ লাগে। মা বাবা ছাড়া কিভাবে এই বাচ্চাগুলো বড় হচ্ছে। এরপর আমরা দেখি সে তাইপনের কাছে যায়। তাইপন তখন পুরাতন কাগজগুলো দেখছিল। এর মধ্যে ও একটা ছবি দেখতে পায় যেটা ওর মাকে দেখায়। তখন ওর মা বলে, যে অফিসটা তুমি বিক্রি করেছো ওখানেই তোমার বাবা প্রথম দিন এই ছবিটা তুলেছিল আর ওরা সবাই অনেক বেশি খুশি ছিল। এরপর আমরা দেখি তাইপন তো বলতে থাকে যে আমাদের লাইফটা কেমন হয়ে গেল। আচ্ছা, বাবা যে এত খারাপ সময়ের মধ্যে ছিল কেন সে আমাদের সাথে শেয়ার করেনি, কেউ এটা জানতেই পারেনি। এরপরে তারপর তো অনেক উদাসীন হয়ে একটা কথা বলে। বলে, এই কোম্পানিটা আমি বিক্রি করতে চাইনি, কিন্তু আমি অনেক বেশি নিরুপায় হয়ে গিয়েছিলাম। ফিনান্সিয়াল দিক দিয়ে আমরা একেবারেই দুর্বল হয়ে পড়েছি, তাই আমাকে এই কাজটা করতেই হয়েছে। আর এই জন্য ওর মায়ের কাছে ও সরি বলে নেয়, বলে যে যেন ওকে ক্ষমা করে দেয়। এদিকে আমরা হিয়নকে দেখি। ও তো ঠিকই খুঁজতে খুঁজতে তাইপুন কোম্পানিতে চলে আসে, যেটা নতুন ওরা খুলেছিল, আর বলে এইখানে ও আবার নতুন কোম্পানি খুলেছে। এটা বলতে বলতে ও মিস চাকে দেখে আর লুকিয়ে পড়ে। মিস চা তখন অফিসের কাছে যায় আর সেখানে রাখা বক্সের মধ্যে থেকে পেপারগুলো বের করতে থাকে। এর মধ্যে হয়তোবা সে ওই পেপারটা পেয়ে যেতে পারে, কিন্তু এমনটা কিছুই হয় না। আর যাওয়ার পথে উনি তো এখানে কতগুলো ড্রিঙ্কস রেখে যায়, যেগুলো রেস্টুরেন্ট থেকে ওকে ফ্রিতে দেওয়া হতো। এইসব করতে তো মাজিন ওকে দেখে ফেলে। তখন মাজিন বলে, তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। আর এই সব কিছুই হিয়ন দেখছিল। এরপরে ওরা সবাই একসাথে খাবার খেতে থাকে। সেখানে মিস্টার সং এর তো খাবার গলায় আটকে যায়, আর এতে করে তাড়াতাড়ি করে সিওন ওনাকে পানি দেয়। উনি যখনই এটা খায় তারপর বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমায় পছন্দ করব, তাই আমার কাছে আসার চেষ্টা করো না। তখন সিওন বলে, তুমি এগুলো কি বলছো? আমি কেন তোমাকে পছন্দ করতে যাব? আমি অন্য টাইপের ছেলে পছন্দ করি, আর আমি যাকে পছন্দ করি সে আমার কাছাকাছিই থাকে। তখন মাজিন বলে, তুমি কাউকেই পছন্দ করো না, আমি তোমার জন্য ছেলে দেখবো। এরপরে সিয়ন তো উপর থেকে কিছু একটা নামাতে যায়। তখনই সেখানে তাইপন চলে আসে আর ওকে তো হেল্প করে। আর এতে করে ওরা দুজনে অনেক কাছাকাছি চলে এসেছিল। এরপর আমরা দেখি যে ওরা সবাই একসাথে কথা বলছিল, কাজ করছিল। তখনই আমরা দেখি মিস চাতো ওই বইটা আবার দেখতে থাকে আর তারপর তাইপনকে জিজ্ঞেস করে যে তুমি এত পুরাতন বইগুলো কেন বের করেছো। তখন তাইপন বলে, আমি আসলে আইডিয়া নিচ্ছিলাম আমার বাবা কিভাবে বিজনেস করেছে, এগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল।
এরপরে তাইপন তো বলতে থাকে, আমরা এমন একটা কাজ করব যাতে আমাদের রিস্ক কম থাকে। তখন মিস চা বলে, শুধুমাত্র গভর্নমেন্টের সাথে যদি ডিল করো তাহলে রিস্ক কম থাকবে, কিন্তু এটা তো আমাদের জন্য সম্ভব হবে না, আমরা খুব ছোট কোম্পানি। এরপর আমরা দেখি ওরা তো ওই কোম্পানিতে চলে যায় যেখানে গভর্নমেন্ট মিটিং হচ্ছিল। আফ্রিকা থেকে কিছু লোক এসেছে, তারা কোরিয়া থেকে কতগুলো জিনিস নিতে চায়, আর সেগুলো লিস্টও বাইরে দেওয়া থাকে। তারপরে ওরা এগুলো দেখার পরে ওই মিটিং এ অ্যাটেন্ড করে। ওরা ছোট কোম্পানিতে হওয়ায় সামনের সারিতে বসতে পারে না, কিন্তু তারপর অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা দেখি একে একে ওখানে অনেক লোক চলে আসে, আর তারপর অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় কে কোন প্রোডাক্ট গুলো দিবে। ওখানে অনেক কোম্পানি থাকে, যারা যে প্রোডাক্ট গুলো দিবে সেগুলো বললেই তারা দাঁড়িয়ে পড়ে আর বলে আমরা এটা দেব। এভাবে 2-3 জন একসাথেও দাঁড়ায়, কিন্তু এদের মধ্যে যারা বেশি দিতে পারবে তাদেরকেই সিলেক্ট করা হবে। এরপর আমরা দেখি হ্যান্ড গ্লোভস এর একটা আইটেম থাকে, কেউ না দাঁড়ালে তখন তারপর হাত উঠায় আর বলে এই প্রোডাক্টটা আমি দিব। কিন্তু ওদের কোম্পানি তো অনেক ছোট ছিল, তাই ওদেরকে কেউ ভালো মতো চিনতেই পারছিল না, বিশেষ করে তাইপনকে কেউ চিনতই না। এরপরে আমরা সিওনের ছোট ভাইকে দেখতে পাই, ও তো টিভি দেখতে যাচ্ছিল। তখন তাইপনের মা বলে তোমার টিভি দেখলে চলবে না, ওর চোখে চশমা লাগিয়ে দেয় আর কানে ইয়ারফোন লাগিয়ে দেয়, আর বলে যে আমাকে ভালো করে পড়তে হবে আর মনোযোগ সহকারে থাকতে হবে, ভালো পড়তেই হবে। এটা বলে দুপুরে ওকে খুব বানিয়ে দেয়, আর এই কথাগুলো বারবার ওর কানে বাজতে থাকে। এরপর আমরা দেখি যে কোম্পানিতে আসার পরে ও সবার সাথে ডিসকাস করে যে হ্যান্ড গ্লোভস এর আইটেমগুলো ওরা দিবে। তখন মাজিদ বলে তুমি এতগুলো টাকা পাবে কোথায়? তখন আমরা দেখি তাইপন বলে আমার কাছে যা আছে সব দিয়ে আমি এটা করে নিব, কিন্তু আমাদের এই ট্রেনটা দেওয়া হবে কিনা এটা নিয়ে ওরা অনেক টেনশনে থাকে। তখন মিস চা বলে যে শুধুমাত্র একজনই পারে তোমাকে উদ্ধার করতে, আর তাই তার কাছে যাও। এরপর আমরা দেখি ও তো ওই অ্যাড্রেসটা দেখে নেয়, আসলে মিস চা মায়ং এর কথা বলছিল। তখন ওরা সিদ্ধান্ত নেয় মায়ং এর সাথে দেখা করতে যাবে। এরপর অ্যাড্রেস মোতাবেক ওরা তো মায়ং এর বাসায় চলে যায়। তখন ওর ওয়াইফকে ওরা কতগুলো ফুল দেয়, আর উনি দরজার বাইরে থেকে একটা কাগজ দেয়, বলে এখানে তুমি মায়ংকে পেয়ে যাবে। এদিকে মিহু তো লিফটের কাজ করতো, আর সেখানে প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষের সাথে ওর দেখা হতো। কিছু শ্রেণীর লোকের সাথে ওর সম্পর্ক অনেক ভালো ছিল, কারণ তারাও অনেক বেশি দুঃখী ছিল ওরই মতো। এদিনই মধ্যে আমরা একজনকে খেয়াল করি, আসলে সে ছিল নামোর মা। তার মন অনেক খারাপ ছিল, সেও এখন এই কাজ করতে বাধ্য হয়েছিল। এরপর আমরা দেখি লিফট থেকে বের হওয়ার পরও মিহু ওনাকে পেছন থেকে ডাকতে থাকে। মিহু জানতো না এটা নামোর মা। তখন ও গিয়ে ওনার ক্লিপটা ঠিক করে দেয়, বলে আমাদের ম্যানেজার অনেক বেশি কড়া, যদি দেখে উল্টোপাল্টা কিছু তাহলে অনেক বকাবকি করবে। আর তারপর ওনার চুলগুলো ঠিক করে দিয়েও চলে যায়। এরপর আমরা দেখি ওই অ্যাড্রেস মতো গেলে ওরা তো মায়ংকে পেয়ে যায়। মায়ংকে বলে অফিসে ফিরে যাওয়ার জন্য, কিন্তু মায়ং বলে যে আমি ওখানে ফিরে যেতে পারবো না, কারণ খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই এইসব বাদ দাও। এরপর আমরা দেখি মায়ং তো একটা লোকের বক্তব্য শুনতে থাকে। সেই লোকটা ওদেরকে এটাই বোঝাচ্ছিল পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, তাই সব কাজকর্ম বাদ দিয়ে ঈশ্বরের উপাসনা করো। সেখানেও ওরা দুজন তো চলে আসে আর জোরে জোরে কথা বলতে থাকে। মায়াঙ্কে বলে এখান থেকে তাড়াতাড়ি চলো, তোমার দিয়ে কাজ আছে। কিন্তু মায়াঙ্ক তো ওদের সাথে যেতে রাজি হচ্ছিল না। তখনই ওখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে আর ওদের দুজনকে ওখান থেকে বের করে দেয়। তারপর তো জোরে জোরে বলতে থাকে যে এই সব বাদ দাও, সব ভণ্ডামি, তাড়াতাড়ি এখান থেকে চলো। কিন্তু ওদেরকে জোর করে ওখান থেকে বের করে দেওয়া হয়। এরপর সিয়ত বলে তোমার কি মনে হয় যে মায়াঙ্ক কি ফেরত আসবে কিনা? তাইপুন বলে ওর তো ফেরত আসা উচিত, কারণ এখানেও কাজ করেছে, ওর একটা মায়া আছে, দেখো ও ঠিক ফিরে আসবে। এটা বলেও হাসতে থাকে। এরপর ওরা কোম্পানির ভিতরে গিয়ে খাবার খেতে থাকে। সেখানে আমরা দেখতে পাই সিয়ন খাবার খাচ্ছিল, আর তাইপুন ওর পাশে বসে ওকে দেখছিল। তাইপুন হা করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখার পরে ওর তো অনেক খারাপ লাগে। সিয়ন বলে তুমি এরকম কেন তাকিয়ে আছো? আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি। অফিসের সবার সামনে তুমি আমাকে স্পেশাল ফিল করাও, এতে করে আমার কাজ করতে অনেক সমস্যা হয়।
তুমি তোমার মনের কথা বলেছো, ঠিক আছে। তোমার জন্য আমি ভালো করে কাজ করতে পারি না, কারণ সবসময় তুমি আমার সাথে এমনটা করো। এগুলো শোনার পরে তারপর তো চুপ হয়ে যায় আর বলে, তোমাকে এত ভাবতে হবে না, তুমি খাবার খাও। আমি তো শুধু আমার মনের কথা বলেছি, আমি তো তোমাকে বলিনি যে আমাকে ভালোবাসতে হবে। আমি তোমায় পছন্দ করি আর আমি এটাই প্রকাশ করার চেষ্টা করি। এদিকে আমরা নামুকে দেখি। মিহু তো নামুর সাথে দেখা করতে আসে আর তারপর ওর কাজে হেল্প করতে থাকে। আর এভাবেই ওরা দুজন দুজনকে ডেট করতে থাকে, কারণ ওরা দুজনে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি ওরা খুব সুন্দর জায়গায় বসে থাকে। সেখানে ওরা আইসক্রিম খাচ্ছিল আর জায়গাটা অনেক সুন্দর ছিল। মিহু বলে, এখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায়। এরপর নামও ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কাছে যদি অনেক টাকা আসে তুমি কি করবে? তখন মিহু বলে, আমি সর্বপ্রথম আমার বোনকে কলেজে পাঠাবো। ও আমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিল, আমাদের পরিবারটাকেও সামলেছিল। তাই আমি চাই ওই বেচারাও যাতে কলেজে যেতে পারে, যেমনটা আমি গিয়েছিলাম। এরপরে মিহুকে জিজ্ঞেস করে, তোমার কি শখ ছিল, যে তুমি কি হবে? তখন ও বলে, আমার খুব ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব। তখন মিহু বলে, তুমি চাইলে এখনো হতে পারবে। কিন্তু ও বলে যে না, আমি আর সিঙ্গার হতে চাই না, কারণ আমি আমার পরিবারটাকে এখন সামলাতে চাই, আমার মাকে সামলাতে চাই। আমি চাই না সে আর কোনো কাজ করুক। তাই আমি আমার স্বপ্নটাকে পায়ের নিচে শেষ করে দিয়েছি। আমার ঘাড়ে এখন অনেক বড় দায়িত্ব, তাই আমার শখ নিয়ে পড়ে থাকলে চলবে না। তখন মিহু ওকে জড়িয়ে ধরে আর বলে যে সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনের চোখেই পানি থাকে, কারণ ওরা দুজনই খুব নিরুপায় ছিল। এদিকে আমরা দেখি গভর্নমেন্ট অফিসে তাইপুন কোম্পানির নাম দেখে নামটা কেটে দেওয়া হয়, কারণ ওদের কোম্পানি অনেক ছোট ছিল, তাই ওদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখি ওই নামটা কেটে দেওয়ার পরে ওদেরকে ফ্যাক্স করে জানিয়ে দেওয়া হয় যে ওদের থেকে কোনো প্রোডাক্ট নেওয়া হবে না। এটা দেখার পরে সিওনের মনটা খারাপ হয়ে যায় আর সবাইকে এই কথাটা জানায়। তখন তাইপুন বলে, এখন আমরা কি করব? তখনই সেখানে মাজিন চলে আসে। মাজিনকে দেখা মাত্র ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই হা করে মাজিনের দিকেই তাকিয়ে থাকে। মাজিন সবকিছু জানার পরে ওদেরকে বলতে থাকে যে কিছুই হয়নি, তোমরা চাইলে আবারও আপিল করতে পারো। তোমরা এখনই একটা ফ্যাক্স করো আর যেখানে আপিল করো যে আমাদের কি ভুল আছে, আর সবকিছু বলে দেয় যে কিভাবে আপিল করতে হবে। এরপর সেই কথাগুলো শোনার পর ওরা তাড়াতাড়ি আপিলের জন্য প্রস্তুতি নেয় আর আপিলটা করেও দেয়। এরপর আমরা দেখি মায়ন্ত ওদের আরো অনেক কিছু অ্যাডভাইস দিতে থাকে যে কিভাবে কিভাবে কাজ করতে হবে গভর্নমেন্টের সাথে। আর তখনই আমরা দেখি ওনার কাছেও ওই ফ্যাক্সটা চলে যায় যে ওরা আপিল করেছে, আর তাই সে আর নামটা কাটতে পারে না, নামটা তাদেরকে রাখতেই হয়। আর ফোন করে ওদেরকে জানিয়ে দেওয়া হয় ওদের সাথে কাজ করা হবে। এটা জানার পরে সিওন অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাইপুনও অনেক হ্যাপি হয়ে যায়। তাইপুন ওনাকে অনেক রিকোয়েস্ট করে, মায়াকে বলে তুমি এই কোম্পানিতেই থেকে যাও, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু মায়াঙ্গের তো ওর ওই গ্রুপের কথা আবার মনে পড়ে যায়, আর তাই ব্যাগপত্র নিয়ে ওখান থেকে সে তো চলে যায়। মায়াঙ্ককে চলে যেতে দেখি সবাই আপসেট হয়ে যায়, সে থাকলে ওদের ভালো হতো। তাইপনেরও অনেক বেশি খারাপ লাগে যে মায়াং থাকলে ওদের কাজে অনেক হেল্প করতে পারতো। এদিকে আমরা দেখতে পাই যে মায়াং ওর ফ্যামিলি ফটোগুলো দেখতে থাকে আর ওর অফিসের ছবিগুলোও দেখতে থাকে, আর ও তো কান্না করতে থাকে। এরপর আমরা দেখি মিস চা রাতের বেলায় তাইপনের সাথে দেখা করতে আসে। তখন কোম্পানিতে শুধু ও একাই ছিল। তখন তাইপন ওনাকে বসতে বলে আর বলে, আমি আপনাকে কফি বানিয়ে দিচ্ছি। এটা বলার পরে তাকে কফি বানিয়ে দেয় আর ওরা দুজন একসাথে কথা বলতে থাকে। তখন মিস চা ওকে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি কোনো ইম্পর্টেন্ট পেপার তোমাকে দিয়ে গিয়েছে কিনা। তখন সে জানায় যে এরকম কিছুই আমাকে দেওয়া হয়নি, শুধু আমি কিছু সেভিংস বই পেয়েছিলাম যেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এছাড়া আমার কাছে তেমন কিছুই নেই। মিস চা তো বলে, একটু ভালো করে মনে করার চেষ্টা করো, এমন কোনো পেপার তোমার বাবা তোমাকে দিয়েছে কিনা। এগুলো বলতে গিয়ে ওনার হাত কাঁপছিল, যেটা তাইপন খেয়াল করে যে উনি কিছু একটা লুকোচ্ছে, কিন্তু তাইপন ওনাকে কিছু বলে না। তারপর বলে, আমার কাছে সত্যি কিছু নেই আর আমার বাবা আমাকে কিছু দিয়েও যায়নি, আর কোনো কিছু জানার দরকার থাকলে আপনি বলতে পারেন। মিস চা বলে, না আর কোনো সমস্যা নেই। এরপর উনি চলেই যাচ্ছিল। তখন তারপর ওনাকে দাঁড়াতে বলে আর বলে,
তুমি চাইলে এখানে আবার আসতে পারো। এই ডেলিভারি ম্যানের চাকরি তুমি চাইলে নাও করতে পারো, তুমি এখানে কাজ করো। এরপর আমরা দেখি পরদিন তো ওরা ওই অফিসে চলে যায় আর সমস্ত পেপারসে সাইন করে ফেলে যে খুব তাড়াতাড়ি ওরা কাজ করবে। তখনই সেখানে হিয়ন চলে আসে। হিয়ন এসে বলে এরা আবার এখানে কি করছে। এরপর ওই পেপারটা হিয়ন দেখতে থাকে আর তারপর ও তো অন্য টেবিলে গিয়ে একটা নাম কেটে দেয় আর সেখানে হ্যান্ড গ্লোভস এর নাম লিখে দেয়। আসলে ওদের কোম্পানি থেকে ফ্রুটস ডেলিভারি করার কথা ছিল, কিন্তু ও তো নামটা কেটে দিয়ে তাইপনের ওই নামটাই লিখে দেয় আর যাতে ও কম্পিটিশনে নামতে পারে। তখনই সেখানে গভর্নমেন্ট অফিসার চলে আসে আর এসে বলে এসব কি চলছে, তোমরা ফ্রুটস দিতে চেয়েছো, এখন এই গ্লোভস কেন দিবে? আর গ্লোভস দেওয়ার জন্য কোম্পানি আমরা পেয়ে গিয়েছি। তখন হিয়ন বলে যে আমি গ্লোভসই দেব, তুমি যা খুশি করতে পারো। এরপর ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। তখন আমরা দেখি সবাই বলতে থাকে ঠিক আছে তোমাদের মধ্যে কম্পিটিশন হবে, যে বেশি দিতে পারবে তারটাই গ্রহণ করা হবে। তারপর আমরা দেখি ওরা তো দুজন আবার শর্তে নেমে পড়ে যে কে কার থেকে বেশি দিবে। এরপর হিয়ন বাইরে বের হয়ে আসে আর ওর বাবার ম্যানেজারকে বলে দেয় যাতে ওর বাবাকে এই কথাগুলো বলা না হয়, কিন্তু বেচারা তো কোনো কথা বেগকে না বলে থাকতে পারতো না। এরপর আমরা দেখি মিস্টার সং আর তেপুন তো একটা কিবোর্ড কিনে নেয়, কারণ ওরা খুব সুন্দর করে টাইপ করবে। এখানে কতগুলো পেপারসেরও কাজ ছিল যেটা ভালো করে করতে হবে, যত হলেও গভর্নমেন্টের ব্যাপার। ওরা তো ডান্স করতে করতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ ওরা অনেক বেশি খুশি ছিল। আর এদিকে ম্যানেজারের পেট ফুলে গিয়েছে, কারণ সে কথাগুলো বেগকে বলতে পারছে না। তখন হিয়ন বলে শোনো, কোনোভাবেই বাবাকে এই কথাটা বলা যাবে না, কারণ বাবা চাই তারপর কোম্পানিকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিতে, আর এটাই আমার কাছে একটা বড় সুযোগ। তারপর কিছুতেই এতগুলো গ্লোভস দিতে পারবে না। সমস্ত কোম্পানি থেকে আমি এই গ্লোভস গুলো কিনে নিব আর তারপর গভর্নমেন্টকে দিয়ে দিব, আর তারপর আমার বাবা অনেক বেশি খুশি হয়ে যাবে। তাই এখনই বাবাকে কিছু বলো না, আমি তাকে সারপ্রাইজ দিব। এরপরে মিস্টার সং তো সবকিছু টাইপ করতে শুরু করে দেয়। সে টাইপে খুব এক্সপার্ট ছিল, খুব সুন্দর করে সবকিছু টাইপিং করা হয়ে যায়। কিন্তু এটা যখনই প্রিন্ট করা হয় তখনই ওরা খেয়াল করে যে এই প্রিন্টটা খুব একটা ভালো বের হচ্ছে না। ওরা এগুলো কিভাবে জমা দিবে? 2-3 বার করার পরেও এটা কিছুতেই ঠিক হয় না। তখনই সেখানে মায়ং চলে আসে। মায়াঙ্ককে দেখে সবাই তো তাকিয়ে থাকে। মায়াঙ্ক বলে আই এম ব্যাক, আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি, আমি আমার কোম্পানিতে ফিরে এসেছি। এরপর সে তো তার লেখা শুরু করে। সে তো খুব সুন্দর করে লিখতে পারতো, তার হ্যান্ডরাইটিং খুব সুন্দর ছিল, যেটা টাইপের থেকেও ভালো হতো। আর তার জন্য সে হাতে সমস্ত পেপার রেডি করে দেয়। তার এরকম প্রতিভা দেখে সবাই অবাক হয়ে যায় আর তারপর ওরা সবাই একসাথে খাবার খেতে যায়, যেখানে ওরা অনেক মজা করতে থাকে। ফাইনালি ওরা একটা ভালো কাজ করতে যাচ্ছে আর ওরা সবাই একসাথে আছে। এরপর আমরা দেখি তাইপন তো মায়ঙ্ককে বলতে থাকে যে আমি চাই আপনি আমার বাবার মতো একটা বড় বৃক্ষ হয়ে আমাদের পাশে থাকুন, তাই সবসময় আমি আপনাকে কাছে চাইবো। এরপর আমরা দেখি যে তাইপুন তো সবাইকে বিদায় দিয়ে দেয় আর তারপর একে একে সবাই ওখান থেকে চলে যায়। শুধুমাত্র তাইপুন আর সিয়ন থাকে। ওরা দুজন গাড়ি না করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে থাকে। তখন আমরা দেখি যে তাইপুন তো ওকে বলতে থাকে তুমি তখন আমাকে অনেকগুলো কথা শুনিয়েছো, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে সবসময় পছন্দ করব। তুমি আমাকে পছন্দ না করলেও কোনো সমস্যা নেই, আমি আমার মনের ফিলিংস তো অবশ্যই প্রকাশ করব, এতে তুমি কিছুই করতে পারবে না। এটার পরে ওর হাতটা নিয়ে ওর বুকের কাছে রাখে আর বলে দেখো আমার হার্টবিট কত বেড়ে গিয়েছে, তুমি পাশে থাকলে আমার সবসময় এমনটাই হয়। এটা বলে ওই স্মাইল করতে থাকে আর সিয়ন তো ওর মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। আর এই মোমেন্টে এসে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।